হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করার কৌশল। হোমিওপ্যাথিতে রোগের নামের চেয়ে রোগীর সামগ্রিক ব্যক্তিত্ব এবং সামগ্রিক লক্ষণের উপর ঔষধ নির্বাচন করার জন্য জোর দেওয়া হয়ে থাকে। কয়েকটি নিয়ম মানলেই আপনি সঠিক ঔষধ খুব সহজেই নির্বাচন করতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর, রোগীর টোটাল ব্যক্তিত্বের উপর নজর দেওয়া। 2 নম্বর, বিশেষ এবং আনকমন পিকুলিয়ার লক্ষণগুলো খুঁজে বের করা। আমরা অনেক সময় যে রোগীগুলো ব্যস্ততা দেখায় তাদের একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ দিয়েও কিন্তু ঔষধ নির্বাচন করে সফলতা পেয়েছি। 3 নম্বর, কজেশন। হোমিওপ্যাথিতে কজেশনের গুরুত্ব সবচেয়ে বেশি। কী কারণে এই রোগটি তৈরি হলো? সেটা রাত্রি জাগরণের কারণে হতে পারে, সেটা অলস জীবনযাপন করার কারণে হতে পারে, সেটা ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে হতে পারে, এ ধরনের এটা কিছু ঠান্ডা বাতাস লাগার কারণে হতে পারে, ভয় পাওয়ার কারণে হতে পারে, ঘুম না হওয়ার কারণে হতে পারে। দেখা গেল একটা পেশেন্টের আব্বু মারা গেছে, সেই শোকের কারণে হতে পারে। এভাবে কজেশন মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে। 4 নম্বর, মডালিটিস। কিসে বাড়ে, কিসে কমে? ব্যথা ঠান্ডায় বাড়ে নাকি গরমে বাড়ে? ব্যথা ঠান্ডায় কমে নাকি গরমে কমে? রাত্রে বাড়ে নাকি দিনে বাড়ে? টাইম মডালিটিস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মধ্যদিবা মধ্য রাত্রে বৃদ্ধি, আর্সেনিক অ্যালবা। রাত 3টায় বৃদ্ধি, ক্যালিকার্বনিকাম। এভাবে মডালিটিস মোস্ট ইম্পর্ট্যান্ট। কখন বাড়ে, কখন কমে, কিসে বাড়ে, কিসে কমে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 5 নম্বর, রেপার্টরি ব্যবহার। এখন সচরাচর ওইভাবে রেপার্টরি ব্যবহার হয় না, তারপরেও রেপার্টরি মাথায় পাশে রাখতে হয়। কখনো যদি আমরা বেঁধে চাই, আমরা সেই লক্ষণগুলো রেপার্টরিতে মিলিয়ে আমরা কিন্তু ওষুধ নির্বাচন করি। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই এবং বদনাম হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের রেপার্টরি দেখতে হবে। আমরা তো আর দেখা গেল যে সব জানতা না যে সব কিছু মাথায় থাকবে। যখন একটা বিষয় মাথায় না থাকবে, মনে পড়তেছে না, তখন অবশ্যই আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে রেপার্টরির ব্যবহার করতে হবে। 6 নম্বর, ম্যাটারিয়া মেডিকা থেকে লক্ষণ মিলানো। অর্থাৎ আমাদের ম্যাটারিয়া মেডিকার যে নলেজ আছে, সমস্ত কেস টেকিং করে যে লক্ষণগুলো আমরা পেয়েছি, সমস্ত লক্ষণ থেকে 5 থেকে 10টা লক্ষণ আমাদের ম্যাটারিয়া মেডিকা থেকে মেলাতে হবে। 8 নম্বর, এক ঔষধ এবং ন্যূনতম মাত্রা দিতে হবে। অর্থাৎ একসাথে পলিফার্মেসি নয়, একসাথে 8-10টা ওষুধ নয়, একসাথে অর্গান অফ মেডিসিন হোমিওপ্যাথির ল অনুযায়ী একটি মাত্র ঔষধ সিমিলিমাম করতে হবে, একটি মাত্র ঔষধ মিলাতে হবে। একটি মাত্র ঔষধ যদি সদৃশ্য লক্ষণের সাথে সদৃশ্য হয়, অবশ্যই রোগী আরোগ্য হবে নিঃসন্দেহে। তাহলে এই কয়েকটি কৌশল যদি আমরা অবলম্বন করতে পারি, অবশ্যই আমাদের ঔষধ সিলেকশন সঠিক হবে। তাহলে আমি এবার এক এক করে আবার বিস্তারিতভাবে না বলে পয়েন্ট আকারে বলে দিচ্ছি। 1 নম্বর, রোগীর সামগ্রিকতা মিলাতে হবে, সামগ্রিক বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর, বিশেষ এবং আনকমন পিকুলিয়ার লক্ষণ আমাদের মিলাতে হবে। 3 নম্বর, কজেশনের উপর গুরুত্ব দিতে হবে, কজেশন। 4 নম্বর, মডালিটিস, অর্থাৎ কখন বাড়ে, কখন কমে, কিসে বাড়ে, কিসে কমে। 5 নম্বর, রেপার্টরির সাহায্য নিতে হবে। 6 নম্বর, ম্যাটারিয়া মেডিকা থেকে ঔষধের লক্ষণ মিলাতে হবে। 7 নম্বর, আমাদের এক সময়ে মাত্র একটি মাত্র ঔষধ নির্বাচন করতে হবে এবং ন্যূনতম মাত্রা, অর্থাৎ ন্যূনতম মাত্রা বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভাইটাল ফোর্স উইক থাকলে লো পোটেন্সি, ভাইটাল ফোর্স মিডিয়াম থাকলে মধ্যম পোটেন্সি, এবং যদি হাইলি থাকে তখন হায়ার পোটেন্সি, এবং
যদি স্বাভাবিকভাবে শারীরিক এবং মানসিক মেন্টাল সিমটম এবং ফিজিক্যাল সিমটম একসাথে থাকে তাহলে হায়ার পোটেন্সি। এভাবে পোটেন্সি ন্যূনতম মাত্রায় সঠিক পোটেন্সি নির্বাচন করতে হবে। যদি আমরা একটা ড্রাগ পিকচার করতে পারি, অবশ্যই কিন্তু আমরা হোমিওপ্যাথির নির্বাচনের যে কৌশল, ঔষধ নির্বাচনের যে কৌশল, এই কৌশল মিলিয়ে আমরা কিন্তু সাকসেস হতে পারবো। ইউনিক হোমিওপ্যাথি একাডেমিতে আপনাদের বেসিক থেকে হোমিওপ্যাথি শেখানো হচ্ছে। এই ভিডিওর কমেন্টে ইউনিক হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই এই ইউনিক হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।